আসসালামু আলাইকুম। আমি ডক্টর আব্দুল্লাহ আল মামুন। আজকে তোমাদের সামনে বোটানি ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। ষষ্ঠ অধ্যায়ের প্রথম পাঠ হলো ব্রাওফাইটা। সবাই হেডিং দাও, ব্রাওফাইটা। ব্রাওফাইটা দেখো, ব্রাওফাইটা 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 দেখো, ব্রাওফাইটার মধ্যে দুইটা শব্দ আছে। কয়েকটা শব্দ? দুইটা শব্দ। এর মধ্যে দেখো, প্রথমে যে শব্দটা রয়েছে সেটা হলো ব্রাও। ব্রাও শব্দের অর্থ হলো বিছানা। ব্রাও শব্দের অর্থ কি? বিছানা। এবার দেখো, পরে যে শব্দটা আছে সেটা কি? ফাইটা। ফাইটা ফাইটা শব্দের অর্থ হলো উদ্ভিদ। ফাইটা শব্দের অর্থ কি? উদ্ভিদ। উদ্ভিদ। খেয়াল করো, এই উদ্ভিদগুলো মূলত মাটির সাথে সংযুক্ত হয়ে থাকে এবং অধিক বেশি জন্মালে এটা বিছানার মতনই দেখা যায়। আমার কথা বুঝছো তো? এই জন্য এটাকে কি বলা হয়? ব্রাওফাইটা। কিন্তু এটা পড়ার আগে আমাদের অনেকগুলো শব্দ জানতে হবে। যেমন ফুল ধারণের উপর ভিত্তি করে। ফুল ধারণের উপর ভিত্তি করে। তাহলে হেডিং দাও, ফুল ধারণের উপর ভিত্তি করে। ফুল ধারণের উপর ভিত্তি করে। ফুল ধারণের উপর ভিত্তি করে উদ্ভিদকে দুইটা ভাগে ভাগ করা হয়। এক নম্বরে অপুষ্পক উদ্ভিদ। এক নম্বরে কি? অপুষ্পক উদ্ভিদ। এক নম্বরে কি? অপুষ্পক উদ্ভিদ। অপুষ্পক উদ্ভিদ। অপুষ্পক উদ্ভিদ। আর দ্বিতীয় নম্বরে যেটা আছে সেটা হলো পুষ্পক উদ্ভিদ। পুষ্পক উদ্ভিদ। দেখো, পুষ্পক উদ্ভিদ। তাহলে যে সমস্ত উদ্ভিদে ফুল হয় না, কি হয় না? ফুল হয় না, তাদেরকে বলা হয় অপুষ্পক উদ্ভিদ। আর অপুষ্পক উদ্ভিদকে আর একটা নামে ডাকা হয়। এইটার নাম হলো ক্রিপ্টোগ্যামাস। ক্রিপ্টোগ্যামাস। এদের কি হয় না? ফুল হয় না। আর যাদের ফুল হয় তাদেরকে তোমরা জানো পুষ্প উদ্ভিদ বলে। কি বলে? পুষ্পক উদ্ভিদ। আর এই পুষ্প উদ্ভিদকে বলা হয় ফেনারোগ্যামাস। আমার কথা কি বুঝাইতে পারছি? শোনো, ক্রিপ্টোগ্যামাস এর মধ্যে কারা আছে? ক্রিপ্টোগ্যামাসের মধ্যে আছে তিনটা। এক নম্বরে যেটা আছে সেটা হলো থ্যালোফাইটা। আর থ্যালোফাইটার মধ্যে তোমরা জানো দুইটা আছে, শৈবাল আর একটা কি? ছত্রাক। আর ব্রাওফাইটার আছে আর একটা কি রয়েছে? টেরিডোফাইটার। একটা কি? টেরিডোফাইটার। তাহলে ক্রিপ্টোগ্যামাসের মধ্যে খুব ভালো করে মাথায় নিবা, এর মধ্যে আছে তিনটা। এক নম্বরে যেটা আছে এটার নাম হলো থ্যালোফাইটা। কি বলেছি? তাহলে এক নম্বরে যেটা রয়েছে থ্যালোফাইটা। থ্যালোফাইটা কারা? থ্যালোফাইটা হলো তাদেরকে বলা হয় যাদের মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না এবং এদেরকে বলা হয় সমাঙ্গদেহী। কি বলা হয়? আর এর মধ্যে দুইটা রয়েছে, একটা হলো শৈবাল আর একটা রয়েছে তোমার ছত্রাক। ক্লিয়ার? এরপরে যেটা রয়েছে সেটা হলো ব্রাওফাইটা। এরপরে রয়েছে টেরিডোফাইটা। আর একটা কি? টেরিডোফাইটা। শোনো, তোমাদের বোটানি বইটাকে এত সুন্দরভাবে সাজিয়েছে। চতুর্থ অধ্যায় রয়েছে ভাইরাস, ব্যাকটেরিয়া আর একটা কি? ম্যালেরিয়া।
দেখো ভাইরাস কি অকোষীয়, ভাইরাস কি অকোষীয়, ব্যাকটেরিয়া কি আদিকোষীয়। ম্যালেরিয়া তোমরা জানো যে ম্যালেরিয়া হলো এককোষী কিন্তু সুগঠিত নিউক্লিয়াস আছে, কি আছে সুগঠিত কি নিউক্লিয়াস আছে। এরপরে এসো পঞ্চম অধ্যায়, পঞ্চম অধ্যায়ের মধ্যে কি শৈবাল, শৈবালের সে একটু বৈশিষ্ট্য উন্নত কি ছত্রাক, তার সে একটু বৈশিষ্ট্য উন্নত কি ব্রাউফাইটা, তার সে উন্নত কি টেরিডোফাইটা। এবার সপ্তম অধ্যায়ে তোমাদের যেটা আছে সেটা হলো নগ্নবীজি উদ্ভিদ আর একটা কি আবৃতবীজি। নগ্নবীজি উদ্ভিদ অনুন্নত আর আবৃতবীজি উদ্ভিদ কি উন্নত, তাহলে ক্রমান্বয়ে অনুন্নতের থেকে উন্নতর দিকে নিয়েছে। যদি এটাই কেউ যদি মনে করে যে প্রপারলি আয়ত্ত করতে পারে তার অনেক কিছু জানা হয়ে যাবে, উদ্ভিদ সম্পর্কে অণুজীব সম্পর্কে অনেক কিছু জানা হয়ে যাবে। তাহলে দেখো এখানে কয়টা ভাগে ভাগ করছে ক্রিপ্টোগ্যামাসকে, দুইটা ভাগে, একটা কি থ্যালোফাইটা ব্রাওফাইটা আর একটা কি টেরিডোফাইটা। কিন্তু এই যে ক্রিপ্টোগ্যামাস, এই যে ক্রিপ্টোগ্যামাস, এই ক্রিপ্টোগ্যামাসকে আবার ভাগ করা হয় দুইটা ভাগে, কয়টা ভাগে দুইটা। দেখো খেয়াল করো, তাহলে আমরা এখন ভাগ করব ক্রিপ্টোগ্যামাস, 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 ক্রিপ্টোগ্যামাসের ভাগ কয়টি দুইটি। এক নম্বরে বলো শৈবাল এবং ছত্রাকের সে ব্রাওফাইটা তাহলে উন্নত, ক্লিয়ার কিনা বলো, ব্রাওফাইটার সে টেরিডোফাইটা উন্নত। দেখো এই ক্রিপ্টোগ্যামাসের ভাগ হলো, একটাকে বলা হয় লোয়ার ক্রিপ্টোগ্যামাস, একটাকে কি বলা হয় লোয়ার ক্রিপ্টোগ্যামাস, একটাকে বলা হয় লোয়ার ক্রিপ্টোগ্যামাস, লোয়ার ক্রিপ্টোগ্যামাস, আর একটাকে বলা হয় হায়ার ক্রিপ্টোগ্যামাস, আর একটা কি হায়ার ক্রিপ্টোগ্যামাস। তাহলে তোমরা একটু বলো যে ক্রিপ্টোগ্যামাসের মধ্যে রয়েছে থ্যালোফাইটা ব্রাওফাইটা আর একটা কি টেরিডোফাইটা, তাহলে লোয়ার মানে কি নিম্ন, তাহলে এই তিনটার মধ্যে নিম্নকে বলো, এই তিনটার মধ্যে নিম্নকে বলো থ্যালোফাইটা, অর্থাৎ শৈবাল এবং ছত্রাক কি অনুন্নত, এই জন্য ওদেরকে বলা হয় কি নিম্নমানের অপুষ্পক উদ্ভিদ, নিম্নমানের অপুষ্পক উদ্ভিদ। ক্রিপ্টোগ্যামাস মানে কি অপুষ্পক, আর নিম্নমানের কি অপুষ্পক উদ্ভিদ। তাহলে লোয়ার ক্রিপ্টোগ্যামাসের মধ্যে রয়েছে দুইটা, একটা হলো কি শৈবাল আর একটা কি রয়েছে ছত্রাক, দুটাই তোমার অপুষ্পক, কিন্তু কোনটা অনুন্নত আর কোনটা উন্নত এটা মাথায় রাখতে হবে। দেখো তাহলে এরপর আমরা জানি যে হায়ার, তাহলে একটু উন্নত, একটু উন্নত অপুষ্পক উদ্ভিদ, এর মধ্যে থাকবে হলো দুইটা, সেটা হলো এক নম্বরে কি ব্রাওফাইটা, ব্রাওফাইটা, আর একটা কী হবে বলো তাহলে টেরিডোফাইটা, টেরিডোফাইটা। বুঝতে পারছো তো, মানে এই তিনটাই কিন্তু অপুষ্পক উদ্ভিদ, তার মধ্যে অনুন্নত কারা শৈবাল এবং ছত্রাক, অথবা আমরা বলতে পারি থ্যালোফাইটা, আর একটু উন্নত কারা ব্রাওফাইটা এবং কি টেরিডোফাইটা। বুঝতে পারছো তো, এইবার আসো পুষ্পক উদ্ভিদকে আমরা বলে থাকি ফ্যানারোগ্যামাস, কি বলে থাকি ফ্যানারোগ্যামাস, হেডিং দাও ফ্যানারোগ্যামাস। ফ্যানারোগ্যামাস আবার দুই ধরনের, ফ্যানারোগ্যামাস কত ধরনের দুই ধরনের, ফ্যানারোগ্যামাস, ফ্যানারোগ্যামাস। শোনো ফ্যানারোগ্যামাসের ক্ষেত্রে অর্থাৎ তোমরা ফ্যানারোগ্যামাস শব্দের অর্থ তোমরা অলরেডি জেনে ফেলেছো, পুষ্পক উদ্ভিদ, কি উদ্ভিদ পুষ্পক। এই ফ্যানারোগ্যামাসটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, এক নম্বরে নগ্নবীজি উদ্ভিদ, কি বলেছি নগ্নবীজি উদ্ভিদ, নগ্নবীজি উদ্ভিদ, নগ্নবীজি উদ্ভিদ, আর একটাকে বলা হয় দেখো আবৃতবীজি উদ্ভিদ। শোনো তোমরা মোটামুটি সবাই জানো যে সকল উদ্ভিদের বীজগুলো ফল দ্বারা আবৃত থাকে না, অনাবৃত থাকে, তাদেরকে আমরা বলি নগ্নবীজি উদ্ভিদ। আর আমরা জানি যে একটা আদর্শ ফুলের যে কয়টি অংশ থাকার কথা নগ্নবীজি উদ্ভিদে সে কয়টি অংশ থাকে না। যেমন মনে করো যে ফুলের উপবৃতি থাকবে, বৃতি থাকবে, দল থাকবে, ঠিক আছে, পুংস্তবক থাকবে, স্ত্রী স্তবকের অন্যান্য অংশ থাকবে, ঠিক আছে,
যেমন স্ত্রী স্তবকের অংশ হলো তিনটা, তোমরা জানো গর্ভাশয়, গর্ভদণ্ড আর একটা কি গর্ভমুণ্ড। নগ্নবীজি উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু এই গর্ভাশয় থাকে না। তোমরা জানো যে ফল হবার জন্য শর্ত কি, গর্ভাশয় থাকতে হবে, কিন্তু নগ্নবীজি উদ্ভিদের ক্ষেত্রে কি থাকে না, গর্ভাশয় থাকে না, এই জন্য নগ্নবীজি উদ্ভিদের কোনো ফল সৃষ্টি হয় না। তাহলে নগ্নবীজির সে বলো আবৃত বীজি কি উন্নত না বলো, বুঝতে পারছো তো? তাহলে কোনটা ক্রিপ্টোগামাস কোনটা ফ্যানারোগামাস এগুলো যেন কোনো সময় ভুল না হয়। একটা ছোট একটা ইনফরমেশন একটু লিখে রাখো, সেটা হলো ভারতের কোন জায়গায়, দার্জিলিংয়ে এই ব্রাওফাইটা বেশি পরিমাণে জন্মায়, এই জন্য দার্জিলিংকে ব্রাওফাইটার স্বর্গরাজ্য বলা হয়। এই ইনফরমেশনটা একটু মাথায় রাখো। এই ব্রাওফাইটার মধ্যে থেকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত যে উদ্ভিদটা দেওয়া আছে এটার নাম হলো রিক্সিয়া। নাম কি? রিক্সিয়া। এখন হেডিং দাও রিক্সিয়া। তোমাদের দুইটা চিত্র অঙ্কন করতে হবে। কয়টা? দুইটা চিত্র। দেখো এদিকে তাকাও, আঁকানো শেষ? দ্রুত এঁকে ফেলো। প্রথম যে কথাটা সেটা হলো রিক্সিয়া। রিক্সিয়ার এইটা হলো বাহ্যিক গঠন আর এটা হলো অভ্যন্তরীণ গঠন। শোনো, এই দুইটা চিত্র ছাড়া রিক্সিয়ার যে বৈশিষ্ট্য সেগুলো পাওয়া সম্ভব না। দেখো প্রথমে যেটা রয়েছে সেটা কি, রিক্সিয়ার কি গঠন? এটা বাহ্যিক গঠন, বাহ্যিক গঠন। আর এটা কি? অভ্যন্তরীণ গঠন। এটা কি? অভ্যন্তরীণ গঠন। শোনো, এই দুইটা গঠন দিয়ে তোমাকে সকল বৈশিষ্ট্য পারতে হবে। খেয়াল করো, এখানে একটা সিস্টেম আছে, এই সিস্টেমে তুমি যদি আগাইতে পারো 12টা বৈশিষ্ট্য তুমি ধারাবাহিক প্রক্রিয়ায় মনে রাখতে পারবা। 1 নম্বরে রিক্সার বাহ্যিক গঠনে তোমরা আমাকে বলো কোনটা মূল, কোনটা কাণ্ড আর কোনটা পাতা, এটা কি বোঝা যায়? বোঝা যায়? তাহলে ব্রাওফাইটার উদ্ভিদগুলোকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না। 1 নম্বর পয়েন্ট দাও, 1 নম্বর পয়েন্ট দাও। এদেরকে কি করা যায় না? তাহলে 3টা জিনিসের কথা বলেছি। 1 নম্বরে কি? মূল কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না, পাতায় বিভক্ত করা যায় না। একটা হলো, শোনো, তাহলে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না। যাদের মূল কাণ্ড পাতা থাকে না তাদের কোন টিস্যু থাকে না বলো তো? কোন টিস্যু থাকে না? কোন টিস্যু? পরিবহন টিস্যু। আর আমরা জানি যে পরিবহন টিস্যু বলতে কাদেরকে বোঝায়? জাইলেম এবং ফ্লেম। তাহলে 2 নম্বর পয়েন্ট দাও, এদের পরিবহন টিস্যু বা ভাস্কুলার টিস্যু থাকে না, অর্থাৎ জাইলেম ফ্লেম অনুপস্থিত। 2 নম্বর দাও, এদের পরিবহন বা ভাস্কুলার টিস্যু থাকে না, অর্থাৎ জাইলেম এবং ফ্লেম টিস্যু। তাহলে 2 নম্বর কি? জাইলেম ও ফ্লোএম অ্যাবসেন্ট। ঠিক আছে, অর্থাৎ পরিবহন টিস্যুদের থাকে না। ক্লিয়ার কিনা বলে পর্যন্ত? এ কিসে কিসে ভাগ করেছিলাম? মূল কাণ্ড পাতায়, মূল কাণ্ড পাতায় ভাগ করেছিলাম। তাহলে এদের মূল নাই, কিন্তু এদের দেহের নিচের দিকে মূলের মতো কিছু অংশ আছে, এদেরকে বলা হয় রাইজয়েট। কি নামে ডাকা হয়? রাইজয়েট। এদেরকে কি নামে ডাকা হয়? রাইজয়েট। কিন্তু এদের রাইজয়েট 2 ধরনের হয়। কত ধরনের হয়? দেখো, এই রাইজয়েডে কিছু দানাদার পদার্থ লেগে আছে, দেখতে পাচ্ছো? এই যাদের গায়ে দানাদার পদার্থ লেগে থাকে তাদেরকে বলা হয় অমসৃণ, অমসৃণ রাইজয়েট, রাইজয়েট, অমসৃণ রাইজয়েট। ক্লিয়ার কিনা বলো? আর যার গায়ে কিছু লেগে থাকে না তারা কি? মসৃণ। তারা কি? মসৃণ রাইজয়েট। তাহলে 3 নম্বর পয়েন্ট দাও, এদের মূল থাকে না কিন্তু মূলের মতো অংশ থাকে যেগুলোকে বলা হয় রাইজয়েট। লেখো 3 নম্বর পয়েন্ট দাও, এদের মূল থাকে না কিন্তু মূলের মতো অংশ থাকে
মূলের মতো অংশ থাকে যাকে কি নামে ডাকা হয় বলো? রাইজয়েড। একটু কথা লিখবা, সেটা হলো যে এদের রাইজয়েড তাহলে কত ধরনের, ব্র্যাকেটে লেখো, মসৃণ আর একটা কি অমসৃণ। লেখো এদের রাইজয়েড দুই ধরনের হয়ে থাকে, মসৃণ ও অমসৃণ। মসৃণ আর কি অমসৃণ। এদিকে তাকাও, কাণ্ড তো এদের নাই। এইবার শোনো, এরপরে বলেছিলাম পাতা, তাই না বলো? পাতা। এদের দেহ সবুজ, সালোক সংশ্লেষণকারী। সবুজ হলে কি করতে পারে? সালোক সংশ্লেষণ করতে পারে। সবুজ হলে কি করতে পারে? সালোক সংশ্লেষণ করতে পারে। অর্থাৎ এদের দেহ সবুজ, সালোক সংশ্লেষণকারী। আর যারা সালোক সংশ্লেষণে সক্ষম তাদেরকে বলা হয় স্বভোজী উদ্ভিদ। কি বলা হয়? তাহলে তিনটা বৈশিষ্ট্য একসাথে লিখবা, এদের দেহ সবুজ, সালোক সংশ্লেষণকারী, স্বভোজী উদ্ভিদ। এদের দেহ সবুজ, সালোক সংশ্লেষণকারী, স্বভোজী উদ্ভিদ। তাহলে দেহের কথা বলেছি, তাই না বলো? এদের এদের কি বলেছি? দেহের কথা। দেহ কেমন? সবুজ। এদের দেহের ক্ষেত্রে আর একটা পয়েন্ট মোস্ট ইম্পর্টেন্ট। দেখো এদের দেহ, এদের যে দেহ, এদের দেহ, এদের যে দেহ, এদের দেহটাকে বলা হয় গ্যামিটোফাইট। কি বলা হয়? লিখিও না আগে, দেখো এদের দেহটাকে কি বলা হয়? গ্যামিটোফাইট। গ্যামিটোফাইট। গ্যামিটোফাইট শব্দের অর্থ হলো, গ্যামিট মানে আমরা জানি শুক্রাণু এবং কি ডিম্বাণু, তাই না বলো? শুক্রাণু এবং ডিম্বাণুর বৈশিষ্ট্যটা কি বলো দিনি? আমরা জানি শুক্রাণু এবং ডিম্বাণুর মধ্যে এক সেট ক্রোমোজোম থাকে। শুক্রাণুর মধ্যে এক সেট, আবার কি ডিম্বাণুর মধ্যে এক সেট ক্রোমোজোম থাকে, যেটাকে বলা হয় হ্যাপ্লয়েড ক্রোমোজোম। কি বলা হয়? আর গ্যামিটোফাইট, ফাইট শব্দের অর্থ কি? উদ্ভিদ। তাহলে এদের যে দেহটা হবে, সেই দেহটা হবে হ্যাপ্লয়েড। কি হবে? হ্যাপ্লয়েড। অর্থাৎ গ্যামিটোফাইট, দেখো গ্যামিটোফাইট হলো এক সেট ক্রোমোজোম থাকবে, অর্থাৎ এদের দেহটা বহুকোষী হ্যাপ্লয়েড। কি বলেছি? তাহলে এদের দেহটা বহুকোষী, কিন্তু প্রকৃতি কেমন? এর মধ্যে কেমন অবস্থান করতেছে ক্রোমোজোম? হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড। তাহলে সুন্দর করে পরের পয়েন্ট দাও, এদের দেহ বহুকোষী হ্যাপ্লয়েড প্রকৃতির, অর্থাৎ গ্যামিটোফাইট। এদের দেহ বহুকোষী হ্যাপ্লয়েড প্রকৃতির, অর্থাৎ গ্যামিটোফাইট। অর্থাৎ কি? গ্যামিটোফাইট। বুঝছো কি না বলো? বুঝছো তো? এইবার গ্যামিটের কথায় যখন আসলাম, তখন এখানে কিছু কথা আছে। গ্যামিট মানে কয়টা অংশকে বোঝায় বলো তো? গ্যামিট মানে কয়টা অংশকে বোঝায়? দুইটা। কয়টা? গ্যামিট মানে দুইটা উপাদান, তাই না বলো? দুইটা উপাদান, দুইটা। দেখো তাহলে গ্যামিট বলতে আমরা জানি দুইটা উপাদান, একটা হলো গ্যামিট, একটা হলো শুক্রাণু, একটা কি শুক্রাণু, আর একটা হলো ডিম্বাণু। আমরা জানি শুক্রাণু উৎপন্ন হয় পুরুষ জননাঙ্গ থেকে, পুরুষ জননাঙ্গ, আর ডিম্বাণু উৎপন্ন হয় কি স্ত্রী জননাঙ্গ থেকে। ক্লিয়ার পর্যন্ত? দেখো এখন এদের ক্ষেত্রে শুক্রাণু যেটা হবে, এদের ক্ষেত্রে শুক্রাণু যেটা হবে তার ফ্ল্যাজেলা আছে। দেখো কি আছে? ফ্ল্যাজেলা আছে, ফ্ল্যাজেলা আছে, ফ্ল্যাজেলা আছে। কিন্তু এদের ডিম্বাণু যেটা হবে সেটা আকৃতিতে বড় হবে এবং ফ্ল্যাজেলা নাই। কি নাই? ফ্ল্যাজেলা নাই। দেখো এই যে মাঝখানে আমি লাল রঙের যেটা দিয়েছি, এইটাই হলো ডিম্বাণু। দেখো তো এইটার কি ফ্ল্যাজেলা আছে? এটা কি ফ্ল্যাজেলা আছে? তাহলে আমরা জানি যে জনন তিন প্রকার, আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, আর একটা কি উগ্যামি। মনে আছে তো? যখন শুক্রাণুর ফ্ল্যাজেলা থাকে কিন্তু ডিম্বাণুর কি থাকে না? ফ্ল্যাজেলা থাকে না, সেই জননটাকে কি বলো? কি জনন বলা হয় বলো? উগ্যামি। কি বলা হয়? উগ্যামি। মনে করো যে এটা একটা শুক্রাণু, এটা কি? এটা একটা কি শুক্রাণু, এর ফ্ল্যাজেলা আছে। এরা এই যে দেখো ডিম্বাণুর কাছে আসবে, তাই না বলো? ডিম্বাণুর কাছে আসতে হলে সে এমনি এমনি আসতে পারবে না, তার পানির প্রয়োজন হবে। কিসের প্রয়োজন হবে?
পানির প্রয়োজন হয়, পানির প্রয়োজন হয়। খেয়াল করবা, তাহলে এদের জননটা কেমন হবে বলো? লেখো, পরের পয়েন্ট লেখো, এদের জনন কোন প্রকৃতির? এদের জনন হবে উগ্যামাস প্রকৃতির। কোন প্রকৃতির? উগ্যামাস, উগ্যামাস প্রকৃতির। আর উগ্যামাসের ডেফিনেশন আমরা সবাই জানি, শুক্রাণু ফ্লাজেলা যুক্ত থাকবে, কিন্তু ডিম্বাণু কি থাকবে? ফ্লাজেলা বিহীন হবে। কি হবে? ফ্লাজেলা বিহীন। আর শুক্রাণু ডিম্বাণুর কাছে আসবে, ডিম্বাণু কখনো তার স্থান ত্যাগ করবে না। ক্লিয়ার কিনা বলো? তাহলে পরের পয়েন্ট দিছো, এদের জনন কেমন? উগ্যামাস প্রকৃতির। এবং এদের, পরের পয়েন্ট দাও, এদের ক্ষেত্রে নিষেকের জন্য, এদের নিষেকের জন্য, এদের নিষেকের জন্য শুক্রাণু ডিম্বাণুর কাছে আসে। এদের নিষেকের জন্য শুক্রাণু ডিম্বাণুর কাছে আসে। এদের নিষেকের জন্য শুক্রাণু কার কাছে আসে? ডিম্বাণুর কাছে আসে। ব্র্যাকেটে লেখো, পানির মাধ্যমে, পানির মাধ্যমে ডিম্বাণুর কাছে আসে। পানির মাধ্যমে কার কাছে আসে? ডিম্বাণুর কাছে আসে। এই যে দেখো, তারা স্থলে বসবাস করে, কিন্তু ডিম্বাণুর কাছে যাওয়ার জন্য শুক্রাণুর কিসের প্রয়োজন হচ্ছে? পানির প্রয়োজন হচ্ছে। এই জন্য ব্রায়োফাইটাকে বলা হয় উভচর উদ্ভিদ। কি বলা হয়? তাহলে পরের পয়েন্ট দাও, ব্রায়োফাইটা উভচর উদ্ভিদ নামে পরিচিত। ব্রায়োফাইটা কোন উদ্ভিদ নামে পরিচিত? উভচর উদ্ভিদ নামে পরিচিত। এইবার দেখো, এদিকে তাকাও, এই যে এখানে যদি শুক্রাণু আসে, শুক্রাণু আর ডিম্বাণু যদি মিলিত হয়, তাহলে শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হলে কি উৎপন্ন হবে বলো? জাইগট। কি উৎপন্ন হবে? জাইগট। জাইগট। খেয়াল করবা, তাহলে জাইগটটা কোথায় গঠিত হবে? এই যে এই অংশের ভিতরে, এই অংশের কি ভিতরে। জাইগট, জাইগট বিভাজিত হয় মাইটোসিস প্রক্রিয়ায়। কোন প্রক্রিয়ায়? মাইটোসিস। আর মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে ভ্রূণ গঠিত হয়। কি গঠিত হয়? ভ্রূণ গঠিত হয়। তাহলে জাইগট কোথায় তৈরি হবে বলো? শুক্রাণু এর মধ্যে যে প্রবেশ করতেছে, এই অংশের মধ্যে, ডিম্বাণু যার মধ্যে আছে এই অংশের মধ্যে। কথা বুঝতে পারছো তো? জাইগট। আর জাইগটে কোন প্রক্রিয়ায় বিভাজিত হচ্ছে বলো? মাইটোসিস প্রক্রিয়ায়। শোনো, আমি তোমাদের শৈবাল এবং ছত্রাকের ক্ষেত্রে বলেছিলাম, জাইগট কখনোই, জাইগটে কখনোই মাইটোসিস হয় না, মাইটোসিসের পরিবর্তে কী হয়? মিয়োসিস হয়। এই জন্য শৈবাল এবং ছত্রাকের ক্ষেত্রে কখনো ভ্রূণ গঠিত হয় না। তাহলে এরপরে লেখো, পরের পয়েন্ট দাও। হ্যাঁ, জাইগট মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে বহুকোষী ভ্রূণ গঠন করে। জাইগট মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে বহুকোষী ভ্রূণ গঠন করে। জাইগট কোন প্রক্রিয়ায় বিভাজিত হয়? মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। এবং কি তৈরি করে বলো? ভ্রূণ গঠন করে। এইবার শোনো, দুইটা জিনিস খুব ভালো করে মাথায় রাখতে হবে। দেখো, এই যে অংশটা যেখানে জাইগট তৈরি হলো, যেখানে কি জাইগট তৈরি হলো, এই জাইগট যেখানে তৈরি হলো এটাকে বলা হয় স্ত্রী জননাঙ্গ। কি বলা হয়? দেখো, ব্রায়োফাইটার ক্ষেত্রে স্ত্রী জননাঙ্গকে বলা হয় আর্কিগোনিয়াম। কি নামে ডাকা হয়? তাহলে সুন্দর করে লেখো, পরের পয়েন্ট দাও। সেটা হলো, এদের স্ত্রী জনন অঙ্গকে, স্ত্রী জনন অঙ্গকে, অঙ্গকে কি নামে ডাকা হয়? আর্কিগোনিয়াম। 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 এবং এটি দেখতে ফ্লাক্স আকৃতির। কি আকৃতির? হ্যাঁ, সুন্দর করে লিখে ফেলো, এটা দেখতে কি আকৃতির? ফ্লাক্স আকৃতির। হ্যাঁ, জননাঙ্গ। এই যে দেখো, ফ্লাক্সের যেমন নিচের অংশ কি থাকে? ফোলা থাকে। এর নিচের অংশ কি আছে? ফোলা আছে। আর উপর অংশ কি আছে? সরু আছে। দেখতে কেমন? ফ্লাক্স আকৃতির। পরের পয়েন্ট দাও,
পুরুষ জননাঙ্গকে বলা হয় অ্যান্থেরিডিয়াম। পুরুষ জননাঙ্গকে বলা হয় কি? অ্যান্থেরিডিয়াম। 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 তোমরা আমাকে এখন একটা কোশ্চেনের অ্যান্সার দিবা, সেটা হলো জাইগট কোন প্রক্রিয়ায় বিভাজিত হলো? মাইটোসিস। আর মাইটোসিস প্রক্রিয়ায় যদি বিভাজিত হয়, মাইটোসিস প্রক্রিয়ায় যদি বিভাজিত হয়, অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার কি থাকে বলো? কি থাকে? সমান থাকে। খেয়াল করবা। তাহলে এইটা জাইগট, এটা জাইগট একটা কোষ, তাই না? জাইগট একটা কোষ। এই জাইগট কোষটা কোন প্রকারে বিভাজিত হচ্ছে? মাইটোসিস। তোমরা আমাকে বলো জাইগটের মধ্যে কয় সেট ক্রোমোজোম আছে? 2 সেট। কয় সেট? এবং এখান থেকে যে 2টা কোষ উৎপন্ন হবে, সেখানে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান হবে কি হবে না বলো? আর এই কোষগুলোকে আমরা কি কোষ নামে ডাকি বলো? ডিপ্লয়েড। কি কোষ নামে ডাকি? ডিপ্লয়েড। ডিপ্লয়েড। আমার কথা কি বুঝাইতে পারছি? এখান থেকে ক্রমান্বয়ে কিসের সৃষ্টি হয়? ভ্রূণের সৃষ্টি হয়। ক্লিয়ার কিনা বলো? আর এই ডিপ্লয়েড কোষগুলোকে বলা হয় স্পোরোফাইট। কি নামে ডাকা হয়? স্পোরোফাইট। স্পোরোফাইট। আবার বলতেছি, দেখো এই ডিপ্লয়েড কোষগুলোকে কি নামে ডাকা হয়? স্পোরোফাইট। আমি তোমাদের বলেছিলাম গ্যামিটোফাইট, আর একটা শব্দ বলেছিলাম গ্যামিটোফাইট। এ দেখো গ্যামিটোফাইট, আমি কি বলেছিলাম সহজ কথায়? বহুকোষী হ্যাপ্লয়েড উদ্ভিদ। বহুকোষী কি? হ্যাপ্লয়েড। আর স্পোরোফাইটের মধ্যে কয়টা ক্রোমোজোম আছে? 2টা। তাহলে এখানে বলবো যে স্পোরোফাইট বহুকোষী ডিপ্লয়েড উদ্ভিদ বা ডিপ্লয়েড কোষ। বহুকোষী কি? ডিপ্লয়েড উদ্ভিদ অথবা কি? ডিপ্লয়েড কোষ। তাহলে পরের পয়েন্ট দাও। স্পোরোফাইটগুলো বহুকোষী ডিপ্লয়েড প্রকৃতির। বহুকোষী ডিপ্লয়েড প্রকৃতির। স্পোরোফাইট আর গ্যামিটোফাইটের মধ্যে কিন্তু পার্থক্য বুঝতে হবে। বহুকোষী একটা হ্যাপ্লয়েড, কোনটা? গ্যামিটোফাইট। আর স্পোরোফাইট কি? বহুকোষী ডিপ্লয়েড প্রকৃতির। বহুকোষী ডিপ্লয়েড। এই যে খেয়াল করো, এই যে সমস্ত দেহটাই হলো তোমার গ্যামিটোফাইট। গ্যামিটোফাইট। খেয়াল করবা, সমস্ত দেহটা কি? গ্যামিটোফাইট। আর এর মধ্যে এই যে দেখো, এর মধ্যে যে ভ্রূণ উৎপন্ন হচ্ছে, এর মধ্যে যে ভ্রূণ উৎপন্ন হচ্ছে, এই উৎপন্ন ভ্রূণটাকে আমরা বলতেছি কি? স্পোরোফাইট। এর মধ্যে যে ভ্রূণটা উৎপন্ন হবে নিষেকের পরে, এটাকে আমরা কি নামে ডাকতেছি বলো? স্পোরোফাইট। তোমরা নিজেরা ব্রেন খাটে এখন বলবা, সেটা হলো কে কার উপর নির্ভরশীল? গ্যামিটোফাইট আর একটা হলো স্পোরোফাইট। গ্যামিটোফাইট ছাড়া এই ভ্রূণ কখনো সৃষ্টি হতে পারবে না, কারণ তার পুষ্টিক্রিয়া নাই। পুষ্টিক্রিয়া নাই। তাহলে কে কার উপর নির্ভরশীল বলো? স্পোরোফাইট গ্যামিটোফাইটের উপর নির্ভরশীল। বুঝেছে কিনা বলো? 12 নম্বর পয়েন্ট লাস্ট, এটা লেখো। ও 13 নম্বর চলে এসেছে, তাহলে পরেরটা লেখো, যে কোনো একটা বাড়তি হয়ে গেছে। স্পোরোফাইট গ্যামিটোফাইটের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল। স্পোরোফাইটগুলো গ্যামিটোফাইটের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল। স্পোরোফাইটগুলো গ্যামিটোফাইটের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল। তুমি দরকার হয় ব্র্যাকেটে একটু কথা লিখে রাখো যে স্পোরোফাইটগুলো গ্যামিটোফাইট থেকেই খাদ্য গ্রহণ করে এবং ক্রমান্বয়ে গ্যামিটোফাইট দেহের মধ্যেই বড় হতে থাকে। ব্র্যাকেটে দরকার একটু কথা লিখে রাখো। বুঝতে পারছো তো? হ্যাঁ হ্যাঁ। ও তাহলে স্পোরোফাইটগুলো গ্যামিটোফাইট থেকে খাদ্য গ্রহণ করে এবং গ্যামিটোফাইট দেহের মধ্যেই বড় হতে থাকে। স্পোরোফাইটগুলো গ্যামিটোফাইটের মধ্যেই বড় হতে থাকে এবং পুষ্টি গ্রহণ করে। এতটুকু লিখলেও তো হয়ে যায়। বুঝছো কিনা বলো? এইবার শোনো, এই যে রিকশিয়ার
রিকশার যে গঠনটা এটা দেখতে আমাদের লিভারকে যদি আমরা প্রস্থচ্ছেদ করি তাহলে মাইক্রোস্কোপিক যন্ত্রে দেখলে একেবারে এমন লাগবে। আমার কথা বুঝতে পারছো তো? এই যে এদের ক্ষেত্রে অর্থাৎ রিকশাগুলো দেখতে আমাদের লিভারের অন্তর্গঠনের মতো, লিভারে কি অন্তর্গঠনের মতো, যার কারণে এই যে লিভারকে বলা হয় হেপাটিক। কি বলা হয়? হেপাটিক। আর রিকশা দেখতে অনেকটা আমাদের লিভারের অন্তর্গঠনের মতো, যার কারণে এই রিকশাকে আর একটা নামেও ডাকা হয়, এটাকে বলা হয় লিভার ওয়ার্ড। এটাকে কি নামে ডাকা হয়? লিভার ওয়ার্ড। এরা দেখতে কিসের মতো? আমাদের লিভার বা যকৃতের অন্তর্গঠনের মতো। বুঝতে পারছো তো? যার কারণে এদেরকে আর একটা কী নামে ডাকা হয় বলো? লিভার ওয়ার্ড। তাহলে এখান থেকে 2 মার্কের কোশ্চেন আসবে। 2 মার্কের কোশ্চেনটাকে লেখো যে রিকশাকে লিভার ওয়ার্ড বলা হয় কেন? রিকশাকে লিভার ওয়ার্ড বলা হয় কেন? আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করি যে চিত্রগুলো তুমি দেখলেই বুঝতে পারবা। এদিকে তাকাও, আমি যে এঁকেছিলাম দেখো তো, এইটা কি দেখো তো, এটা কি আমাদের অনেকটা ওই যে আমি যে রিকশা এঁকেছিলাম রিকশার গঠনের মতো না বলো তো? দেখো তুমি লিভারকে যদি কেটে এবং মাইক্রোস্কোপিক যন্ত্রে দেখো তাহলে হুবহু এরকম দেখতে পারবা। ঠিক আছে তো? এই জন্যই এদেরকে কি বলা হয়? লিভার ওয়ার্ড। এই যে দেখো কেন একটা অংশ ছিল, এরপরে দেখো সব জায়গায় দেখো এইভাবে এইভাবে সব আলাদা আলাদা অংশ। আমার কথা বুঝতে পারছো তো? তাহলে এটা দেখতে আমাদের লিভারের অন্তর্গঠনের মতো, যার কারণে ওইটাকে কি বলা হয় বলো? লিভার ওয়ার্ড। কি বলা হয়? লিভার ওয়ার্ড। আসতে পারে আমাদের অর্থাৎ যকৃতের অন্তর্গঠনের মতো হওয়ার কারণে এটাকে কি বলা হয়? লিভার ওয়ার্ড বলা হয়। ঠিক আছে তো? পারবা না ইনশাল্লাহ? ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকিও। আসসালামু আলাইকুম।